শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে আরও বলেন, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন মন্ত্রণালয় বললে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দেয়া হবে। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা। বঙ্গভবনে তাদেরকে শপথ করান রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি গণজাগরণের অভিনন্দন জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাক্তার বিধান রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা। এবং 1 সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভোক্তা অধিকারের এক মতবিনিময়ে আজ যোগ দেন তারা। বলেন, দাম কমাতে না পারলে অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়ার কথা বলেন অধিদপ্তরের কর্মকর্তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতি করা এখন এদেশে কঠিন হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও বলেছেন, পুলিশকে যারা লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে তাদেরকে বিচারের আওতায় আনার কথা। মাহমুদুল হাসানের রিপোর্ট। সরকার পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনের মতো সচিবালয়ে যান তিনি। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন, ডোন্ট ডু ইট। এ সময় সারা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সহিংসতায় 42 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 1000-এর বেশি। দুপুরে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশকে যারা লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62, দেখে আমি আশ্চর্য হয়েছি। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। আন্দোলনের সময় গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেনি অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি করা হলে পুলিশের সাথে যা ঘটেছে তা হতো না। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। ব্রিফিং এ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার সহ বিভিন্ন স্বেচ্ছাশ্রমে নিয়োজিত শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের যে ব্রত আছে, অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। বলেছেন, শুধু ব্যক্তি বদল নয়, তারা ব্যবস্থার বদল চান। উপদেষ্টারা আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে এই কথা বলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। প্রথম কর্মদিবসে নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে পৌঁছান প্রায় সব উপদেষ্টা।
কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান যে ব্রত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই লক্ষ্যে কাজ করে যাবেন তারা। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়। তরুণদের আমাদের সাথে কাজ করার একটা সুযোগও করে দিতে চাই। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। দোয়া রাখবেন সবাই। পরে নিজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আগামী দিনের কর্মপন্থা আলোচনা করেন তারা। জানান অনিয়ম দুর্নীতি রোধ করে ছাত্র জনতার চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। শুধু একটা দুটো বিষয় না, ডেফিনেটলি শুধু মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা, তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করব। কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতাও চেয়েছেন উপদেষ্টারা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। আইন মন্ত্রণালয় বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি লিখবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘ যুক্ত হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তৌহিদ হোসেন বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভের কারণে আরব আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নিয়েছেন। পরে সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন প্রধান বিচারপতি। একই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেন। রিপোর্ট করছেন হাসনান তানভীর। আমি সৈয়দ রেফাত আহমেদ দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে গতকাল নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ। সাপোর্ট করিতেছি যে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুদীপ চাকমা শপথ নেন। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জনে দাঁড়িয়েছে। আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের প্রতি রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। উভয় শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বিকেলে নতুন 2 উপদেষ্টার দপ্তর বন্টন করা হয়। ডক্টর বিধান রঞ্জন রায়কে দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুদীপ চাকমা।
শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কোর্টে প্রবেশের সময় সবাইকে গণজাগরণের অভিনন্দন জানান তিনি। এদিকে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতিকে নিয়ে কোনো বিতর্ক নেই। উনি 21 বছর ধরে ক্লিন ইমেজ ধরে রেখেছেন। বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন বলেও মনে করেন দেশের প্রধান আইন কর্মকর্তা। ন্যায় বিচার পাইতে গেলে যদি 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়, এই অবস্থার অবসান হওয়া দরকার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আর তা না করতে পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গেল 2 বছরেরও বেশি সময় ধরে বাড়তি নিত্যপণ্যের দর, ফলে জীবনযাত্রার চাপ বাড়ছে সাধারণ মানুষের। সরকারি সংস্থা টিসিবির হিসেবে 1 বছর আগে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজের কেজি এখন 110 থেকে 130 টাকা। বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, যা ছিল 90 থেকে 100 টাকার মধ্যে। মুগ মসুর আর ছোলার ডালের দাম বেড়েছে 4 থেকে 50 ভাগের মতো। 2 থেকে 7% দাম বেড়েছে সব ধরনের চালের, বেড়েছে প্রায় সব ধরনের মশলার দামও। এমন অবস্থায় নিত্যপণ্যের দর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন। আমরা এই দপ্তরে জানতে চাই, আপনাদের মাধ্যমে তথ্য চাই, তারা এই নৈরাজ্যটি কায়েম করেছে, তাদেরকে এখন বিদায় দেওয়ার সময় এসেছে। রোববার রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এক মতবিনিময় সভায় দুর্নীতি রোধ, সিন্ডিকেট ভেঙে দেয়া, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি কেনাবেচায় পাকা রসিদ রাখা, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেই সাথে সারা দেশে এলাকাভিত্তিক বাজার তদারকি টিম পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতা চান শিক্ষার্থীরা। 13টা দপ্তর এবং অধিদপ্তর রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। অনুষ্ঠানে জানানো হয়, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে কয়েক দফায় হাত বদল হয়। পরিবহনের চাঁদাবাজি, এলসি জটিলতা আর ড্যামারেজের মতো জটিলতায় পণ্যের দর বাড়ে। বর্তমান পরিস্থিতিতে চাঁদা বন্ধ হলেও দাম কমেনি বেশিরভাগ নিত্যপণ্যের, যার নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা সম্মিলিতভাবে যে কাজটা করব সেটি কিসের জন্য? সেটি হলো যে পরিবর্তন তোমরা দেখিয়েছ, সেই পরিবর্তনটা সাস্টেনেবল পরিবর্তন করা। আমরা 2 দিন এরকম করলাম, 3য় দিনে গিয়ে আবার যাই তাই যদি হয়ে যায়, আবার যদি ওই সিন্ডিকেটগুলো সোচ্চার হয়ে যায়, তাহলে তো এটার কোনো রেজাল্ট নেই। দ্রুত সময়ের মধ্যে বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এক হিসেব থেকে 2 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। নিরাপত্তার স্বার্থে এই সীমা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এটি কার্যকর থাকবে। নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে 2 লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে। এর আগে গত বৃহস্পতিবারও নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছিল। সেদিন এক হিসেব থেকে নগদ 1 লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এর আগে যশোরে 400-র বেশি ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে, যাদের সবাই রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। কক্সবাজার ও যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে ট্রলার কিংবা নৌকায় প্রায় প্রতিদিনই অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এদেশে।
জানা যায় টাকার বিনিময়ে তাদের এ কাজে সহযোগিতা করছে এদেশেরই কিছু অসাধু জেলে ও দালাল। গেল 5ই আগস্ট রাতে অনুপ্রবেশকালে শাহপুরীর দ্বীপের কাছাকাছি রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার ডুবি হয়। এ ঘটনায় 31 রোহিঙ্গার মরদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়। নাফ নদীর ওপারে অর্ধশতাধিক নৌকায় এখনো কয়েকশো রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে অনুপ্রবেশের। গত নভেম্বর থেকে যে রাখাইন রাজ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তাদের নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে, সেই পরিস্থিতির কারণে রাখাইনে রোহিঙ্গাদের যে বসবাস করে যে 6 লক্ষের মতো রোহিঙ্গা, তারা যুদ্ধের মধ্যে আছে, তারা বাংলাদেশের দিকে আবার চলে আসতে চায়, এরকম একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 10 লাখের মতো। এ অবস্থায় নতুন করে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় চিন্তিত এলাকাবাসী। এদিকে গেল জুনে যশোরের লেবুতলা ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে 4 শতাধিক লোকের। তাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলা হলেও রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। যে সমস্ত জেলার জন্ম নিবন্ধন এখানে করে দেওয়া হয়েছে, তারা যে রোহিঙ্গা কিনা এটি তো আসলে সেখানে লেখা থাকে না। তবে কক্সবাজার, চিটাগং, চাঁদপুর বা যাদের জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে তাদের কারোরই স্থায়ী নিবাস বা স্থায়ী ঠিকানা লেবুতলা ইউনিয়নে নয় বলে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বহিরাগতদের এভাবে জন্মসনদ তৈরিতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ জন্ম নিবন্ধন হয়েছে টেকনাফ বা রোহিঙ্গাদের, সেখান থেকে বলে 3 কোটি টাকা এখানে ওরা ভাগাভাগি করে এই কাজটা করেছে। শুনলাম 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে, দেওয়ার পরে এটা আবার আইডি কার্ডের সিস্টেমও করে দিচ্ছে, যাতে আইডি কার্ড তারা পায়, ভোটার আইডি কার্ড। দেশে বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে অবিলম্বে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া জন্মসনদধারী রোহিঙ্গা এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর চেষ্টারত রোহিঙ্গা নাগরিকদের উপর ড্রোন হামলা হয়েছে। এতে শিশু ও নারী সহ বহু লোক নিহত হয়েছে। সে সময় রোহিঙ্গা পরিবারগুলো সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শী, অধিকার কর্মী ও কূটনীতিকদের বরাতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে লাগোয়া রাখাইন রাজ্যে গেল সোমবার এই হামলা হয়। গতকাল রয়টার্সে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বেঁচে যাওয়া লোকজন স্তূপ হয়ে পড়ে থাকা মরদেহ থেকে স্বজনদের খুঁজে বের করেন। এই ড্রোন হামলার জন্য মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরকে দায়ী করেছে। তাদের চলমান সংঘাতের মধ্যেই রোহিঙ্গাদের উপর হামলা হলো। দীর্ঘ 9 বছর ভারতে অবস্থানের পর দুপুরে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুর 2:15টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পরিবারের সদস্য বিএনপি সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে শ্রদ্ধা নিবেদন করতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান সালাউদ্দিন। সেখানে তিনি বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থেকে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। আইনি জটিলতা শেষে 2023 সালে খালাস পান সালাউদ্দিন। আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি 21শ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এদেশে রাজনীতি করা কঠিন হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন মন্ত্রণালয় বললে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দেওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
শপথ নিলেন প্রধান বিচারপতি ও আরও 2 উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্ব ডাক্তার বিধান রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম পেলেন সুপ্রদীপ চাকমা। এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম কমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম। সমস্যার সমাধান না হলে সিন্ডিকেটে নথিপত্র প্রকাশের হুমকি অধিদপ্তরের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।